নমস্কার বন্ধুগণ, নিশাচুরি কথায় আমরা ফিরে এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে। আজকে যে ভয়ঙ্কর ভূতুরে গল্পটি আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য, সেটির নাম হচ্ছে ৩১৩ নম্বর রুম। রচনা সুদীপ মাইতি। গল্প পাঠে আমি সন্টু। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনো রকমের টাকা আপনাদের পে করার প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ বিনামূল্যে। তো চলুন সময় নষ্ট না করে শুরু হচ্ছে ৩১৩ নম্বর রুম। কলকাতার মাঝামাঝি একটা পুরনো হোটেল, নাম হোটেল অনির্বাণ। বাইরে থেকে দেখলে খুব সাধারণ, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় জায়গাটার বয়স অনেক। দেওয়ালের রং উঠে গেছে, করিডোরে হালকা স্যাঁতস্যাঁতে গন্ধ, আর লিফটটা এমন শব্দ করে ওঠানামা করে যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। আমি ঋত্বিক, একটা প্রজেক্টের কাজে দুদিনের জন্য ওই হোটেলে উঠেছিলাম। রুম আমার আগে থেকেই বুক করে রেখেছিলাম। রুম নম্বর ৩১৩। রিসেপশনে দাঁড়িয়ে চেক ইন করছিলাম, তখনই খেয়াল করলাম রিসেপশনিস্ট লোকটা বারবার আমার দিকে তাকাচ্ছে, যেন কিছু বলতে চায়। রুম ৩১৩ আমার বুক করা আছে, আমি বললাম। সে একটু থেমে বলল, স্যার, ৩১৩ নম্বর বাদ দিন, রুমটা ভালো না, অন্য রুমগুলো খালি আছে। আমি হেসে বললাম, না না, ৩১৩ নম্বর রুম আমার বুক আছে, সেটাই দিন। লোকটা আবার তাকালো। এইবার তার চোখে কেমন যেন অদ্ভুত একটা ভাব। তারপর বলল, ৩১৩ই নিন স্যার, কিন্তু একটু সাবধানে থাকবেন। আমি একটু বিরক্ত হলাম, ভাবলাম দুদিনের জন্যই তো, কী আবার হবে। চাবিটা নিয়ে লিফটে উঠে পড়লাম। লিফটের ভেতরে একটা পুরনো আয়না ছিল। নিজের দিকে তাকাতেই যখন হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে, আমি তাড়াতাড়ি ঘুরে তাকালাম। অবশ্যই কেউ নেই। মনে হলো হয়তো ভুল দেখেছি। তৃতীয় তলায় নেমে করিডোর দিয়ে হাঁটতে লাগলাম। করিডোরটা লম্বা, দুপাশে সারি সারি দরজা, আলো কম, আর একটা অদ্ভুত নীরবতা। আমার রুম ৩১৩, একদম শেষ মাথায়। দরজা খুলতেই একটা ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো, যেন অনেক দিন কেউ আগে এখানে থাকেনি। ঘরটা বড়, একটা বিছানা, একটা আলমারি, আর দেওয়ালে একটা পুরনো আয়না। আমি ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে নিলাম। সব কিছুই স্বাভাবিক লাগছিল। রাত বাড়তে লাগলো। খাওয়া দাওয়া প্রায় 1টা নাগাদ আমি ঘুমোতে গেলাম। কিন্তু ঠিক তখনই টক 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 দরজায় কেউ নক করছে। আমি উঠে দরজার কাছে গেলাম। কে? কোনো উত্তর নেই। দরজা খুললাম, কেউ নেই। করিডোর পুরো ফাঁকা। আমি একটু বিরক্ত হয়ে দরজা বন্ধ করলাম, আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার টক টক টক, এবার একটু জোরে। আমি রেগে গিয়ে দরজা খুললাম। কে এসব করছে? দেখলাম কেউ নেই, কিন্তু এইবার একটা জিনিস খেয়াল করলাম। দরজার সামনে ভেজা পায়ের ছাপ, যেন কেউ ভিজে পা নিয়ে হেঁটে গেছে। পায়ের ছাপগুলো ধীরে ধীরে করিডোরের দিকে চলে গেছে, আর হঠাৎ করেই মিলিয়ে গেছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি দরজা বন্ধ করে ভেতরে ঢুকে পড়লাম। এইবার ঘরের ভেতরটা একটু অদ্ভুত লাগছিল। আয়নার দিকে তাকাতেই দেখি আমি একা দাঁড়িয়ে আছি, কিন্তু আমার পেছনে একটা মেয়ের ছায়া। আমি তাড়াতাড়ি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার আয়নার দিকে তাকালাম, ছায়াটা এখন নেই। আমি নিজের মাথায় হাত দিলাম। আমি কি পাগল হয়ে গেছি? লাইট জ্বালিয়ে রাখলাম। রাত কেটে যাচ্ছে। হঠাৎ বাথরুম থেকে জল পড়ার শব্দ, টুপ টুপ টুপ। কিন্তু আমি তো কল বন্ধ করেই রেখেছিলাম। ধীরে ধীরে বাথরুমের দরজার কাছে গেলাম। দরজাটা একটু খোলা, ভেতরে অবশ্য পুরো অন্ধকার। আমি দরজা ঠেলে ঢুকলাম, আর যা দেখলাম, আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মেঝেতে জল জমে আছে, আর সেই জলের ওপর দাঁড়িয়ে আছে একটা মেয়ে। তার চুল ভিজে, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো পুরো কালো। আমি চিৎকার করে পিছনে এলাম, দরজা বন্ধ করে দিলাম। বাইরে দাঁড়িয়ে হাঁপাচ্ছি। ভেতর থেকে ধীরে ধীরে
একটা গলা ভেসে এলো, তুমি আমার রুমে কেন এসেছো? আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি দরজা খুলে পালাতে চাইলাম, কিন্তু দরজা খুলছে না, যেন বাইরে থেকে কেউ লক করে দিয়েছে। হঠাৎ লাইটটাও নিভে গেল, ঘর পুরো অন্ধকার। আমি মোবাইলে টর্চ চালালাম, দেখলাম ঘরের ভেতর জল ছড়িয়ে গেছে, বাথরুম থেকে জল বেরিয়ে এসেছে, আর সেই জলের ওপর পায়ের ছাপ। সেই ছাপ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি পিছিয়ে যেতে লাগলাম। হঠাৎ আমার পিঠ দেওয়ালে ঠেকলো, আর তখনই আমার কানের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস। তুমি আর বেরোতে পারবে না। আমি চোখ বন্ধ করে ফেললাম। পরদিন সকালে হোটেলের স্টাফরা দরজা ভেঙে ভেতরে ঢোকে। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। ঘরের ভেতর শুকনো কোনো জলের ছিটে ফোটাও নেই, সব কিছুই স্বাভাবিক। কিন্তু আয়নার ওপর ওটা কী লেখা? 313 নম্বর রুম আমার। আমি পরে জানতে পারলাম ওই রুমে কয়েক বছর আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল, বাথরুমে ডুবে মারা যায়। তারপর থেকেই ওই রুমে বেশি দিন আমি থাকতে পারিনি। আমি সেই হোটেল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আজও যখনই আয়নার সামনে দাঁড়াই, মাঝে মাঝে মনে হয় আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, চুপচাপ, ভিজে চুল নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আর হাসছে। হোটেলটা আমি সেদিনই ছেড়ে দিয়েছিলাম, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে এসেছিলাম। আর মনে মনে ঠিক করেছিলাম এই ঘটনা আমি ভুলে যাব। কিন্তু কিছু কিছু জিনিস চাইলেও ভোলা যায় না, বিশেষ করে যখন সেই জিনিসটা তোমার সাথেই থেকে যায়। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল। আমি নিজেকে বোঝাচ্ছিলাম সবটাই হ্যালুসিনেশন, হয়তো ক্লান্তি, হয়তো মানসিক চাপ। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম আমি ভুল ছিলাম। ঘটনার শুরুটা হয় একদম ছোট্ট একটা জিনিস দিয়ে। একদিন সকালে দাঁত ব্রাশ করতে করতে আয়নার দিকে তাকিয়েছিলাম। সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু ঠিক তখন মুখ ধুয়ে আবার তাকালাম 1 সেকেন্ডের জন্য। মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়েছিল, ভিজে চুল, মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকালাম, দেখলাম কেউ নেই। আবার আয়নার দিকে তাকালাম, আবার আমি একা। আমি নিজের মাথায় হাত দিয়ে বললাম, না, এটা সম্ভব না। কিন্তু এটা শুধু শুরু ছিল। সেদিন রাতেই আবার ঘটল। আমি ঘুমোতে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো ঘরের ভেতর একটু ঠান্ডা হয়ে গেছে। জানলা বন্ধ, ফ্যান অফ, তবু এই ঠান্ডা। তারপর শুনতে পেলাম টুক টুক টুক, আবার সেই জলের শব্দ। আমার বুক ধড়ফড় করে উঠল। ধীরে ধীরে বাথরুমের দিকে তাকালাম। দরজাটা বন্ধ, কিন্তু ভেতর থেকে স্পষ্ট শব্দ আসছে। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। ভিতরে ঢুকে দেখি সব শুকনো, কোনো জল নেই। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকলাম। তারপর হঠাৎ আমার পায়ের নিচে একটু ঠান্ডা কিছু লাগলো। নিচে তাকিয়ে দেখি মেঝেতে ভেজা পায়ের ছাপ, 1, 2, 3টে। সেগুলো ধীরে ধীরে বাথরুম থেকে বেরিয়ে আসছে আমার দিকে। আমি পিছিয়ে গেলাম, পায়ের ছাপগুলো আমার সামনে এসে থামলো, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। সেই রাতে ভয় আমি আর ঘুমাতে পারিনি। পরদিন আমি ঠিক করলাম এই ব্যাপারটা শেষ না করে শান্তি পাবো না। আমি আবার গেলাম সেই হোটেলে, হোটেল অনির্বাণ। রিসেপশনের লোকটা আমাকে দেখে চমকে উঠল। আপনি আবার এসেছেন? আমি বললাম, 313 নম্বর রুমের ব্যাপারে সবটা জানতে চাই। সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, ওই রুমে যে মেয়েটা মারা গেছিল তার নাম ছিল মেঘলা। সেখানে থাকতো তার বয়ফ্রেন্ডের সাথে। একদিন তাদের মধ্যে ঝগড়া হয়, তারপর ছেলেটা তাকে বাথরুমে ডুবিয়ে মেরে ফেলে। পরে একটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়। কিন্তু মেঘলা নাকি মারা যাওয়ার আগে বলেছিল, আমি ফিরব, আমি কাউকে ছাড়ব না, এই রুম ছাড়ব না। আমার গা শিউরে উঠল। আমি জিজ্ঞেস করলাম, ছেলেটা এখন কোথায়? লোকটা বলল,
কেউ জানে না। সে সেই দিনের পর উধাও হয়ে যায়। আমি বুঝলাম এখানেই রহস্যটা লুকিয়ে আছে। আমি সিদ্ধান্ত নিলাম আজ রাতটা আমি আবার 313 নম্বর রুমেই কাটাবো। তখন রাত 12টা। ঠিক সেই রুমে একা বসে আছি, লাইট অফ করে। শুধু মোবাইলে টর্চ জ্বলছে, চারিদিক নিস্তব্ধতা। হঠাৎ সেই টুপটুপ জলের শব্দ আবার। আমি উঠে দাঁড়ালাম, বাথরুমের দরজার দিকে এগোলাম। দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। ভেতরে অন্ধকার। আমি টর্চটা ভেতরে ফেললাম, আর সে সেখানেই দাঁড়িয়েছিল। মেঘলা, ভিজে চুল, কালো চোখ, আর ধীরে ধীরে আমার দিকে তাকালো আর ঠোঁট নড়ল। সে ফিরে এসেছে। আমার বুক কেঁপে উঠল। কে? আমি জিজ্ঞেস করলাম। ঠিক তখনই আমার পেছনে একটা গলা। আমি ঘুরে দাঁড়ালাম, দেখি একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার মুখ বিকৃত, চোখ লাল। সে হাসছে। তুমি যাকে খুঁজছো। আমি বুঝলাম এটাই সেই ছেলে। সে এখন আর বেঁচে নেই, সেও একটা আত্মা। মেঘলা হঠাৎ চিৎকার করে উঠল, তুমি পালাতে পারবে না। দুজনেই আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পিছিয়ে যেতে লাগলাম, ঘরের দেওয়ালে ঠেকে গেলাম। আমি চোখ বন্ধ করে ফেললাম, ভাবলাম আজকেই সব শেষ। কিন্তু কিছুই হলো না। চোখ খুলে দেখি মেঘলা সেই ছেলেটার দিকে ঝাঁপিয়ে পড়েছে। সে চিৎকার করছে। মেঘলার চোখে আগুন। তুই আমাকে মেরেছিলিস, এবার তোর পালা। ঘরের ভেতরে এক ভয়ঙ্কর লড়াই শুরু হলো। আমি সুযোগ বুঝে দরজা খুলে দৌড়ে বেরিয়ে এলাম। করিডোর পেরিয়ে নিচে নেমে এলাম। পেছন থেকে এখনো চিৎকার শোনা যাচ্ছে। আমি আর পেছনে তাকাইনি। পরদিন খবর এলো 313 নম্বর রুমে আগুন লেগেছিল। ঘরটা পুরো পুড়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয়ে কোনো দেহ পাওয়া যায়নি, কেউ না। আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু আজও মাঝে মাঝে রাতে আমি আয়নার সামনে দাঁড়ালে দেখি আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। শুনছিলেন 313 নম্বর রুম। রচনা সুদীপ মাইতি। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সাবস্ক্রাইব, লাইক বা কমেন্ট করার জন্য কোনো রকমের টাকা আপনাদের পে করার প্রয়োজন নেই, এটি সম্পূর্ণ বিনামূল্যে। তাই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের শনিবার ঠিক রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশিচুরি কথা।